রাজপথে ফের ফিরল সেই পুরনো ছবি। ফের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাত। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরালো পুলিশ। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারপরে ঠিক এইখানে সেন্ট্রাল পার্কের সামনে ময়ূক ভবনের যে সিগন্যাল সেখানে পুলিশ তাদের আটকে দেয় এবং তারপর থেকে সেই দুপুর থেকেই তারা রাস্তায় বসেছিলেন। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। শিক্ষকদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে আমাদের জোর করে তুলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। পুলিশ আটকে দেওয়ায় তারা সেন্ট্রাল পার্কের সামনে বসে পড়েন। সন্ধে তাদের হঠাতে শুরু করে পুলিশ। শুরু হয় ধুমধুমার পরিস্থিতি। মহিলা চাকরি প্রার্থীদের কার্যত ঘাট ধাক্কা দেয় পুলিশ। পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু এখানে একে একে যারা আন্দোলনকারী তাদের এখান থেকে টেনে তোলার চেষ্টা করছেন। সহকর্মী আমাকে শান্তনু সেই ছবিটা দেখাচ্ছে। মহিলারা যারা মহিলা চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে পড়েছিলেন, তাদেরকেও কিন্তু কার্যত টেনে হিচড়ে পাজা কোলা করে সেই রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। এই যে যারা চাকরি প্রার্থীরা যারা একেবারে নতুন পরীক্ষার্থী এবার এসএসসির পরীক্ষা দিয়েছিলেন, তারা দাবি করেছিলেন যে চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে। সেই কারণে তারা কেউ কেউ পূর্ণ নম্বর পেয়েও কিংবা পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না। এই দাবিতেই আজকে তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু সেই অভিযান মাঝপথেই প্রথমে পুলিশ আটকে দেয়। তারপর সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত এই রাস্তার উপর বসেই তারা এই অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন। কিছুক্ষণ আগে সন্ধেবেলায় ডিসি বিধাননগর তাদেরকে আলটিমেটাম দিয়ে দেন যে রাস্তা কোনোভাবেই আটকে রাখা যাবে না এবং দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে এই আন্দোলনকারীদের। রাস্তা খালি করার জন্য পুলিশ বল প্রয়োগ করে এবং টেনে হিচড়ে এই আন্দোলনকারীদের এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশের বক্তব্য ছিল যে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং সেই নিয়েই পুলিশ এই আন্দোলনকারীদের যখন তুলতে যায় তখনই কিন্তু ধস্তাধস্তির এই পরিস্থিতি তৈরি হয়। শিক্ষক হওয়ার জন্য তারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রত্যেকেই শিক্ষক চাকরি প্রার্থী এবং তাদেরকে এইখান থেকে কাউকে পাজাগোলা করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। আমরা কোথায় অশান্তিপূর্ণ আন্দোলন করেছি? আপনারাও ছিলেন আমাদের সাথে। আপনারা সকাল থেকে দেখেছেন আমরা কোনো রকম অশান্তির মধ্যে যাই। দেখুন ফোর্সটা দেখুন। উনি তো রাজ্যের শিক্ষামন্ত্রী, দেখুন দেখুন উনি তো রাজ্যের শিক্ষামন্ত্রী। উনি জানেন না কে 60 পেয়েছে? উনি জানেন না? পশ্চিমবঙ্গের লজ্জা এই রাজ্যে জন্মগ্রহণ করে না। ছবিটা দেখেই স্পষ্ট বুঝতে পারছো যে এখানে কিভাবে পুলিশ এই ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য, এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করছে। দেখতেই পাচ্ছ ধাক্কা মারতে মারতে তাদেরকে ব্যবহার করছে। আমরা 60 পেয়েছি, আজকে আমাদের গায়ে হাত তুলছে পুলিশ। চাকরি চোর সরকার, এই চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে। ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় তারা যেমন দাবি করেছিলেন যে গোটা সেই বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে, আজকে এই চাকরি প্রার্থীরা তাদেরও কিন্তু সেই একই দাবি ছিল যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে। যদিও সেই বিষয়ে এসএসসির তরফ থেকে কোনো সদুত্তর না আসায় পুলিশ তাদের সেই অনুমতি দেয়নি। আর এই চাকরি প্রার্থীরা তারাও লাইভ স্ট্রিমিং ছাড়া সেই বৈঠকে যেতে রাজি হননি। তারপরেই কিন্তু এই উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফ থেকে তাদের আলটিমেটাম দিয়ে দেওয়া হয় রাস্তা খালি করার জন্য এবং তারপরেও যখন তারা এই চাকরি প্রার্থীরা নিজেদের দাবিতে অনড় ছিলেন যে তারা যতক্ষণ না এই সমস্যার মীমাংসা হচ্ছে তারা রাস্তা থেকে সরবেন না, এই বলে তারা রাস্তার উপরেই সেই অবস্থান চালিয়ে যান। অবশেষে তারপর দেখলাম আমরা যে পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে রাস্তা থেকে তুলে দিল। পুলিশের দাবি বিনা অনুমতিতে মিছিল করায় আন্দোলনকারীদের আটকানো হয়েছিল। বারবার উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা রাস্তা ছাড়তে রাজি হননি। আমরা শিক্ষিত বেকার, আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। 2012 মেরিট লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে পার্টিগত দিক থেকে, তারপরেও 2016 চলে গেছে, এখন 2025 এসে আমাদের এইভাবে বঞ্চিত হতে
আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, আমাদের বলপূর্বক এখান থেকে তুলে দেওয়া হয়েছে, মেরে তুলে দেওয়া হয়েছে আমাদেরকে। শিক্ষামন্ত্রী কেন দেখা করলেন না আমাদের সাথে? আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, উনি শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা মেনে নিলেই আমরা উঠে যেতাম। উনি এতক্ষণ যাবত আমরা সকাল থেকে বসে আছি, উনি তো আমাদের সাথে দেখা করতে পারতেন, একটা আলোচনায় তো আসতে পারতেন, সেটা না করে উনি বল প্রয়োগ করে আমাদের তুলে দিচ্ছেন। পরিস্থিতি কতটা নোংরামো, আমরা সকাল থেকে বসে আছি, তখন থেকে ওনারা কোনো রকম করে অর্ডার কপি দেখাননি, সতর্ক কিচ্ছু দেননি। এখন হঠাৎ করে আমাদের মনোবল দেখে এত ভয় পেয়েছে, যে এখন আমাদের প্রশাসনের মাধ্যমে শক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানেন না 60 পেয়েছেন কিনা? সকাল থেকে আছে, কেন আমাদের দেখায়নি যে এই অর্ডার কপি রয়েছে, এখন কেন দেখাচ্ছে? কতজনকে আটকাবে সরকার? এই সরকার যোগ্যদের আমরা চাই ন্যায্য দাবি যেটা সেটা আমাদের ফিরিয়ে দিক, তারপরে আমরাও আমাদের মতো করে ফিরে যাব। তার আগে পর্যন্ত এই খাতে মাটি একটা চুলও ছাড়বো না। কার্যত ধাক্কা মেরে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ। আবারও কিন্তু বল প্রয়োগ করছে পুলিশ। এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের রাস্তার উপর থেকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক যেখানে সেন্ট্রাল পার্কের সামনে তারা বসেছিলেন সেখান থেকে ধাক্কা মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে। এবং অন্যদিকে চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এখান থেকে গিয়ে অন্য জায়গায় অবস্থান করার এখন পরিকল্পনা করছেন। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে চাকরি প্রার্থীদের। পুলিশ তাদের যে অবস্থানের জায়গা সেখান থেকে সরিয়ে মেট্রো স্টেশনে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু চাকরি প্রার্থীরা পুলিশের সেই ঘেরাটোপ থেকে বেরিয়ে তারা এখন যাচ্ছেন করুণাময়ী মোড়ের দিকে রাস্তা অবরোধ করতে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ বাহিনী তাদের পিছনে ছুটছে এবং চাকরি প্রার্থীরাও তারা কিন্তু ছুটছেন। দুই পক্ষের মধ্যে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। সন্ধেবেলায় পুলিশের তরফ থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয় যাতে রাস্তা ফাঁকা করে দেন তারা, কিন্তু চাকরি প্রার্থীরা তাদের দাবিতে অনড় ছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এসএসসি চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছেন তারা এই অবস্থান থেকে উঠবেন না। এরপরেই পুলিশের তরফ থেকে বল প্রয়োগ করে কার্যত তুলে নিয়ে আসা হয়। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুলে ধরছে। কার্যত ধাক্কা মারতে মারতে এই চাকরি প্রার্থীদের শিক্ষক পদের জন্য যারা চাকরির পরীক্ষা দিয়েছিলেন এবং যারা অনেকেই দাবি করছেন যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের থেকে তারা যোগ্য, কারণ তারা পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউতে সুযোগ পাননি, সেই পরিস্থিতির জন্য তাদের এই আন্দোলন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারা আবার ব্যানার নিয়ে এখানে অবস্থান করতে যাচ্ছিলেন এবং তারপরেই পুলিশ কিন্তু এবার মারমুখী হয়ে উঠল। পুলিশ আধিকারিকরা যেটা জানালেন যে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে গেছেন, তারপরে ওনাদের হাতে আইন আছে, আইন মোতাবেক ওনারা আইনকে কাজে লাগিয়ে আমাদেরকে তুলে দিয়েছেন। তাই আমরা উঠে গিয়েছি। আমরা ভবিষ্যতে আজকালের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। সমস্ত ফ্রেশার্স বন্ধুদের দলে দলে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ এটা নিজেদের অধিকারের লড়াই, সামাজিক একটা প্রতিষ্ঠার লড়াই, আমরা এখানে হেরে যেতে পারি না। দেখুন, রাস্তা ফুটপাথ এটা তো একটা পারপাসের জন্যে, রাস্তা গাড়ি চলার জন্য, ফুটপাথ পেডেস্ট্রিয়ান ওয়াকিংয়ের জন্য, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরও লোক আনবো। দেখুন, এরকমভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকমভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। পারমিশন এটার ছিল তো নাই। এই যে ওনারা যেটা করতে চাইছিলেন সেটারও ওনারা পারমিশন নেননি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যা আন্দোলন ওনারা করতে চান সেটা প্রপার পারমিশন আমাদের সাথে কথা বলে করুন। এর আগে সোমবার সকালে জাতীয় পতাকা নিয়ে রাজপথে নামেন নতুন চাকরি প্রার্থীরা। ওঠে স্লোগান, অভিযোগ ওঠে প্রহসনের। তাদের দাবি এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে সেই 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সমর্থন তারা। এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, কিন্তু তারপর থেকে নানা বিভ্রান্তি, নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। এবার একদম রাজপথে আন্দোলন। আমাদের সঙ্গে যারা আছেন এই চাকরি প্রার্থীরা, এরা প্রত্যেকে একটা জায়গায় তাদের মিল আছে যে তারা লিখিত পরীক্ষা যে 60, তারা প্রত্যেকেই 60-এর মধ্যে 60 পেয়েছেন। এমনকি শিক্ষাগত যোগ্যতার জন্য যে 10, তাতেও 10-এর মধ্যে 10 পেয়েছেন। অর্থাৎ 60 এবং 10 মোট 70-এর মধ্যে 70 পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে, সেখানে দেখা যাচ্ছে এখানে 60 নম্বর পেয়েছেন, 10 নম্বর পেয়েছেন। পরীক্ষায় 60, 10-এ 10, অর্থাৎ পূর্ণমান 10, পূর্ণমান 60, তাতে 70-এ 70 পেয়েছেন। কত পেয়েছেন? আমি 60-এ 60 পেয়েছি, আর শিক্ষাগত যোগ্যতায় আমার 10-এ 10। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, 60-এ 60, 10-এ 10। আপনার? 60-এ 60। এখানেও একজন, তিনি 60-এ 60 পেয়েছেন, 10-এ 10 পেয়েছেন।
আপনার তো একদম বড় করে দেখানো হচ্ছে। 60-এ 60 পেয়েছেন, 10-এ 10 পেয়েছেন, অর্থাৎ পূর্ণমান 70। যতদূর পর্যন্ত তাদের চেক করা হয়েছে সেই 70-এ 70 পেয়েছেন। এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে 70-এর পরীক্ষা 71, 73, 76, 77 কি করে পাবো? মোট পূর্ণমান 70, 70-এ 70 পেয়েছেন, কিন্তু এরা প্রত্যেকে সেই নম্বর পাওয়ার পরেও কেউ এখনো পর্যন্ত ইন্টারভিউর জন্য ডাক পাননি। কত পেয়েছেন? এখানে দেখা যাচ্ছে, ক্যামেরা পার্সনকে বলবো, টোটাল মার্কস হচ্ছে ওএমআর-এর 60, পূর্ণমান 60, 10 নম্বর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন 70, অর্থাৎ 70 নম্বরের পরীক্ষা 70 নম্বর পেয়েছেন, কিন্তু তারা তালিকায় নাম নেই তাদের। এসএলএসটি এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? বিকাশ ভবনের সামনে মিছিল আটকাতে তৈরি করা হয় পুলিশি ব্যারিকেড। এসএসসির নতুন চাকরি প্রার্থীদের যে আন্দোলন, তাকে কেন্দ্র করে আবার উত্তেজনা, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই বিকাশ ভবন চত্বর। আজকে করুণাময়ী থেকে তারা মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথেই পুলিশ আটকে দিয়েছিল এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ তারা এখানে অবস্থান আন্দোলন করেন, তারপর আচমকাই তারা আবার মিছিল নিয়ে বিকাশ ভবনের দিকে রওনা দিয়েছেন। পুলিশের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যাতে কোনোভাবেই এই মিছিল বিকাশ ভবনের দিকে না যায়, কোনোভাবেই যাতে তারা আইন নিজেদের হাতে তুলে না নেয়। আপনারা উত্তেজিত হবেন না, আপনাদের নেতৃত্বদের আবার বলা হচ্ছে আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না, আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না। সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, পুলিশ আন্দোলনকারীদের সরাতে তৎপর হয়। ছত্রভঙ্গ হয়ে যায় নতুন চাকরি প্রার্থীরা, তাদের ধাওয়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে পড়ে পুলিশ। মেট্রো স্টেশনের যে গেটটা, সেই গেটের ছবিটা দেখাতে বলছি শান্তনুকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো। কার্যত তাদের ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরে, যাতে কোনোভাবেই এই চাকরি প্রার্থীরা বেরিয়ে আবার রাস্তার উপর না আসতে পারেন। নজিরবিহীন দৃশ্য বিধাননগরে। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ। এই পুলিশ রাজ্যের সব জায়গায় চোররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত চোররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নেই। আমরা বঞ্চিত, আমাদের কোনো দোষ নেই। আমরা বসে বসে ডেমোক্রেটিক ওয়েতে আমরা আমাদের মুভমেন্ট চালাচ্ছিলাম, সেখানে এসে পুলিশের রীতিমতো আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ভ্যানে তোলার চেষ্টা করেছে, রীতিমতো আমাদেরকে অ্যাটাক করেছে এই পুলিশ। আরপিএফ বলছে যে এটা সেন্ট্রালের জায়গায়, এটা খালি করার দরকার, কিন্তু আমাদের মূল বক্তব্য হলো আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? আমরা ওখানে সারা রাত জেগে থাকার প্রোগ্রাম করেছিলাম, তাহলে কেন আমাদের ওখান থেকে তোলা হলো? এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে। এটা এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। প্রশ্ন চর্চা, পাল্টা চর্চা, এই তালিকাটা অ্যাকচুয়ালি 2.5 বছর আগেই কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীনই এসএসসি আপলোড করে দিয়েছিল। নতুন করে এই তালিকা নয়। তখন আমার মনে আছে ওই কুহেলি দেবীর ইন্টারভিউ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। আজকে হঠাৎ করে নতুন করে এটা চর্চা আসার কারণ হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছিল যে তারা তালিকা 7 দিনের মধ্যে দেবে, সেই তালিকা 3 দিনের মধ্যে এসএসসি আপলোড করেছে। এবং আমার আগে যিনি বলছিলেন উনি তো ঘটনা, যারা যোগ্য শিক্ষক তাদের মধ্যে থেকে তারা বললেন যে এই 1806 কেন সংখ্যাটা, কারণ এখানে শুধুমাত্র অ্যাপয়েন্টেড টিচারদের কথাই দেওয়া আছে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের অংশটা বাদ রয়েছে। আমি শুধু বলি এর আগে বাদ আছে গ্রুপ সি আর গ্রুপ ডি, গ্রুপ সি বাদ আছে। এর আগেও এসএসসি কিন্তু এই ক্লিনিং প্রসেসের মধ্যে ছিল এবং 3 দফায় সমান আমার যতদূর মনে পড়ছে একবার 213 জনের কাছাকাছি বাতিল হয়েছিল, তারপর 600 জন মতো বাতিল হয়েছিল। বেশ কিছু চাকরি কিন্তু বাতিলও হয়েছে। ইতিমধ্যে এসএসসি সেই বিষয়ে পদক্ষেপও নিয়েছিল। আজকে সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক বা কোনো কাউন্সিলরের নাম থাকায়, বিধায়কের বাড়ির লোকের নাম থাকায় এত হুই হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে 215টায় জিতেছিল, বাই ইলেকশন মিলে 220 ছাড়িয়ে গিয়েছে।
তাই যে কোনো লিস্ট করলে তৃণমূলের পরিচিত দু একজন পাওয়া যায়, কারণ এখানে যে 6 জন রয়েছে তার মধ্যেও তো একজন তৃণমূল রয়েছে, সেটা বাদ দিয়েও তো ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্যানেল হচ্ছে না। তুমি তো ওই থিওরিটা বললে যে শিয়ালদা স্টেশনে ঢিল ছুঁড়ে মারুন, যে ঢিলটা যেখানে পড়বে সেই মাথাটাও তৃণমূল, সেই মাথা থাকার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ তৃণমূলকে সমর্থন করে, এটা তো তৃণমূল। আবার সেটা তুমি ঠিকই বলেছো, আবার সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটেই একটা সরকার চলছে যাদের নাকি একটা পুলিশ বাহিনীও আছে, একদম। এবার সেটা তো তৃণমূল নয়, তারা তো তৃণমূল অন্যায় করলেও ধরবে, একদম তাও ধরছে তো। এই এসএসসি স্বশাসিত সংস্থা, তারা লিস্টটা যেটা আপলোড করেছে সেখানে তো বেছে বেছে তৃণমূল বাদ দিয়ে আপলোড করেনি, তাহলে তো লিস্টার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতো। আজকে কেন বলছি দেখুন, আমি যদি পাল্টা নাম বলি, আজকে সৌমেন কর ময়নার বিজেপির পঞ্চায়েতের প্রধান, কে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইলেকশনের সময় তার রোল কি ছিল আমরা কি জানি না। আজকে পিন্টু শ্যাম বিজেপির যে রাজ্য নেতৃত্ব যুব মোর্চার, তার ভাই সৌরভ শ্যাম চাকুলিয়ার বিজেপির এমএলএ ক্যান্ডিডেট ছিলেন, অসীম মৃধার ভাই অনুপের, লিস্টের পর লিস্ট, সিপিএম এর একাধিক লিস্ট, এই অনুষ্ঠানে দেখাবো একদম। কিন্তু অরূপ এটাও বলো যে এই 16 সালে যখন এই স্ক্যামটা হয়েছে তারা প্রত্যেকে ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস, এবার আমি একটা বিজেপিতে যোগ দেন। এইবার আমি একটা ইন্টারেস্টিং জায়গায় যাই, আসল গল্পটা কোথায় দেখুন। এই যে লিস্ট, এই লিস্টে প্রায় 200-র কাছাকাছি পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং একজন নেতা যিনি বাঁকুড়ারও ইনচার্জ ছিলেন, এই 3টে ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রায় 400-র কাছাকাছি নাম আছে। 400-র কাছাকাছি নাম আউট অফ 1800, ভেবে দেখুন, মানে প্রায় 1/4 বেশি নাম। পার্টিকুলার ওই নেতা যিনি তখন রাজ্যের মন্ত্রী, 3টে ক্যাবিনেট, 35টা পর্ষদ, তার বাবা এমপি, দাদা এমপি, ভাই কাউন্সিল, চেয়ারম্যান পুরসভা, সমস্ত নিজেই বলতেন তার অঙ্গুলি হেলন ছাড়া মেদিনীপুরের পাতা নড়ে না। তাহলে যেই জেলাগুলো তিনি দায়িত্বে, পরবর্তী আরেকটা অদ্ভুত কানেকশন আমি পেলাম দেখতে, একজন ব্যক্তি তার নাম অরুণ হাজরা, ডাকনাম সম্ভবত চিনুদা, উত্তর কলকাতায় সবাই চেনেন। হঠাৎ করে চিনুদা গিয়ে কার হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় টাকা তুলতেন, নিয়োগ দুর্নীতির ইডি অ্যারেস্ট করলো, ভেবে দেখুন ইডি অ্যারেস্ট করলো। বামফ্রন্ট আমলের শেষের দিকের আরেকটা তালিকার কথা, একেবারে বামফ্রন্ট আমলের শেষের দিক, সরকারের কাছে বিশেষ সুবিধে নিয়ে নিউ টাউনে কারা কারা জমি পেয়েছেন সেই তালিকা একটা সবুজ ফোল্ডার সবগুলোর ওপরে আছে, সবুজ ফোল্ডারে সেই তালিকা প্রকাশ হলো। দেখা গেল যে শাসক দলের আত্মীয় ঘনিষ্ঠদের পাশাপাশি ইনফ্যাক্ট সেই তালিকায় অপেক্ষাকৃত ছোট দিব্যি জমি বাগিয়ে নিয়েছেন তৎকালীন বিরোধী দলগুলোর অনেক হেভিওয়েট, সেই তালিকাই বরঞ্চ দীর্ঘ। তখন বিজেপি অবশ্য রাজ্য রাজনীতিতে আজকের জায়গায় ছিল না, কিন্তু দাগিদের এই তালিকায় তরুণ তোমাদের উত্তর দিনাজপুরের বড় এক নেত্রীর নাম দেখছি, আরেকজন দেখছি বীরভূমের বিজেপি নেতার স্ত্রী, দাগি তালিকা একবার জলজল করছে সেই নাম, আবার বিজেপি প্রার্থীর ভাই বোনেদের নাম ধাম তো আছেই। তাহলে কি সেই প্রবাদটাই সত্যি যে সব পাখি মাছ খায় আর দোষ হয় মাছরাঙার, মানে অরূপদের? তো আমি তো ভেবেছিলাম স্টুডিওতে যখন আসবে অন্তত এবিপির তরফ থেকে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। পশ্চিমবঙ্গ যখন ভালো কিছু করে আমরা তো গৌরবটা নিই, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান, তার আমলে তিনি এমন একটা টাইম আনলেন, চাকরি পাওয়ার লিস্ট বেরোলো না, চাকরির চোরদের লিস্ট বেরোলো। এই বিরল জিনিস তো ভারতবর্ষের ইতিহাসে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পশ্চিমবঙ্গের ইতিহাস যতদিন থাকবে, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল, নামটা থাকবে তার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মুখ্যমন্ত্রী হিসাবে একটা অনুরোধ করছি, বিরোধিতা থাকবে পরে আসছি আমি। দেখুন, তৃণমূল কোনো প্রমাণ ছাড়া চুরি করে না। আমার বিশ্বাস ওএমআরগুলো আছে, আমার বিশ্বাস ওএমআরগুলো যদি আজকেও থাকে, সব বিরোধিতা ভুলে তৃণমূলের লয়ারদের আমরা দেখে নিয়েছি, আমাদের লয়ার যে কটা বিরোধী দলের লয়ার আছে সবাই মিলে সাহায্য করবে, সবাই সাথে যাবে। বলবো এই ওএমআরগুলো 30 লক্ষ ওএমআর, এরা জেনুইন না, মমতা বন্দ্যোপাধ্যায় দিক। কারণ অ্যাফেক্টেড সুমনদা 26,000 নয়, অ্যাফেক্টেড 26,000-এর 4 জন করে পরিবার নয়, অ্যাফেক্টেড 30 লক্ষ ইন্টু 4 মানে 1,20,00,000 মানুষ। তাদের পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলুক। একদম ঠিক, যে ওএমআর গুলো আছে তুমি এত নিশ্চিত হলে কি করে? এই তালিকায় যাদের নাম দেখছি দাগি তালিকায়, তারা বলেছে তোমার দলের যারা? খুব সিম্পল হিসাব, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভরসা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন চিঠি লেখা হয়েছিল যে পার্থমানিক দুর্নীতি করছে, সে চিঠির কপি যদি পার্থর বাড়ি থেকে পাওয়া যায়, এই ওএমআর এর কপি আছে। নাহলে কুণালদাকে জিজ্ঞেস করতে পারেন সুমনদা। আমি অনুরোধ করবো আপনাকে, এই শো থেকে কুণালদাকে একটা ফোন করুন, কুণাল ঘোষকে। আপনার শোয়ে এসেই তো বলেছিল না, তিনি যখন জেলে ছিলেন, এক প্রেজেন্ট মন্ত্রী, জেলে নয় কিন্তু সে এখনো মন্ত্রিসভায় আছেন, তিনি ম্যানেজ করছিলেন পুরো বিষয়টা। তো আজকে তো সুযোগ আছে, জিজ্ঞেস করুন কুণালদাকে নামটা কি, নামটা বলে দিক, অন্তত তার কাছে ওএমআর কপিটা থাকবে। সুমনদা, সবে তো খাতা খোলা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী কিছু জানেন না, যার যার দায়। আমি এটা মনে করাই, গ্রুপ সি তো খোলেনি এখনো না,
গ্রুপ সির কপি তো কোর্টে জমা কিন্তু হয়েছিল। কুণাল ঘোষ প্রসঙ্গে একটাই বলি তরুণ, বাড়তি সময় দেবো তোমায়, সেটা হচ্ছে যে সিবিআই এই তো প্রকাশ্যে 1.5 বছর হয়ে গেছে ওই সাক্ষাৎকারের, সিবিআই প্রকাশ্যে জানতো, তার তো জানার ইচ্ছে থাকতো, কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞেস করা যেত কে সেই মন্ত্রী। হোলিয়ার দেন দাও যদি যে সেজে বেড়াচ্ছে, আরজি কর ইনসিডেন্টের পর সিবিআই অফিসে গেছিল কাগজ ফাগজ জমা দিতে, তিনি একবার যান না, গিয়ে বলে আসুক, কানে কানে বলে আসুক, আস্তে করে আলতো করে, যে এই মন্ত্রীর নামটা না এটা তদন্তের জন্য সিবিআই অপেক্ষা করে যে কে আসবে। টিএমসি তৃণমূল কংগ্রেস মানেই দাগি, বাকিদের কথা আমি এখনই বলতে পারবো না। অরূপের সঙ্গে আমি একমত, সব তৃণমূল চোর নয়, কিন্তু সব চোর তৃণমূল, এতে কোনো সংশয় নেই। প্যান্ডোরার বাক্সের কথা বলছিলেন, আখ নিংড়ে যেরকমভাবে রস বার করা হয়, তেমনি তৃণমূল নেতাদের থেকেই চাকরি বিক্রির টাকা নিংড়ে বার করতে পারলেই প্যান্ডোরার বাক্সগুলো আসল খুলবে। এই এসএসসি সেই তার চাকরিগুলো তৃণমূল নেতাদের পৈতৃক সম্পত্তি নয়, অরূপের মাথায় রাখা উচিত যে গোষ্ঠী শুদ্ধ লোকের কাছে সেই চাকরিগুলো বিক্রি করবে। এসএসসি যোগ্য তালিকা অযোগ্য তালিকা এইটা পার্থক্য করতে পারলো না। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান পাড়ায় পাড়ায় খুলছে, রাজ্য শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেল। এই যে 1804 ফালতু লিস্ট একটা, তারপর আবার 1806 কাকে বলির পাঁঠা বানাতে ওই 6 বানানো হলো আমি ঠিক বলতে পারবো না। যা শোনা যাচ্ছে কম করে 6000 শিক্ষক। না, একদম শেষে দুটো নামের একটা বাড়তি তালিকা যোগ হয়েছে, তার মধ্যে একজন দেখা যাচ্ছে দাপুটে তৃণমূল বিধায়কের মেয়ের নাম। এটাই তো বলছি যে কাকে বলির পাঁঠা বানাতে কাকে আড়াল করছে, এ তৃণমূলকে ছাড়া বোঝা যাবে না। কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল সব ওইসব থিওরিতে বিশ্বাস করে না। তাই বলছিলাম যে 6000 শিক্ষক কম করে, 4000 কম করে গ্রুপ সি গ্রুপ ডি এই চাকরি দুর্নীতি আছে, তার নাম তালিকা বার করেনি, মাত্র 1806, আর গ্রুপ সি গ্রুপ ডি বেরোয়নি। কিসের 235 কোটি টাকা, কম করে 4000 কোটি টাকার এই চাকরি বিক্রির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত। দুর্ভাগ্য আমাদের, আগে পশ্চিমবাংলায় এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা বার করতো, বাম আমলের অনেক কথা বলেছে বাম আমলে, আর এখন তৃণমূলের জমানায় এই এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা বার করে। এটাই আমাদের কাছে পার্থক্য। আচ্ছা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি তো টেনে নিয়ে গেল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা তো বলেছিল যে এই যোগ্য অযোগ্যটা আলাদা করুন, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এসএসসি বললো পারবো না, ওটা ঘুঘুর ভাষা। সৎ তৃণমূল আর চোর তৃণমূল আলাদা করা যায় না, কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করতে গিয়ে এত সমস্যা হয়ে গেল। আর আপনি যেটা বলছিলেন যে এই যে একজন সিপিএম নেতার নাম বললেন, আমি জানি না, ছাত্র পরিষদের একটা কর্মসূচিতে দেখলাম যে নেতাজি, তৃণমূল ছাত্র পরিষদ নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজিয়ে নিয়ে এসছে, এবং কোনো সাজানো লোক আছে কিনা আমি জানি না। আর যদি সিপিএম হয় তাকেও অ্যারেস্ট করতে হবে। আর আপনি বনগার কথা বললেন, এই বনগার কিন্তু শতরঞ্জন সম্পর্ক কিনা বেরিয়ে আসবে আমি ঠিক বলতে পারবো না। আর আমার কথা হলো যে যারা চাকরি বিক্রি কেনার জন্য টাকা দিয়েছেন তারা অপরাধ করেছেন, কিন্তু তার থেকেও বড় এই যে চাকরি বিক্রি নিয়ে যারা এত বড় চক্র চালালো সেটা আরো বড় অপরাধ। কিন্তু সব অপরাধের মধ্যে ওদের তো কোনো অপরাধ ছিল না, চিন্ময়দের আমাকে ধরিয়ে দিয়েছেন। এসএসসি এবং তার সরকারের সব দুর্নীতি এবং তার অযোগ্যতার দায় নিতে হচ্ছে এই যোগ্য শিক্ষকদের। রাজভবনের এই ছবির পাশাপাশি সোমবার রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলল এসএসসি বিতর্ক। চাকরি বাতিলের পর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিতর্ক থামতেই চাইছে না, যা নিয়ে এবার জল গড়ালো আদালত অবধি। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষার আগে এসএসসিকে বারবার সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছিল একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন। কিন্তু কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ উঠল, যা নিয়ে ফের মামলাও দায়ের হল কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত 7ই সেপ্টেম্বর নবম দশম এবং 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। তবে তার আগে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল দাগি বলে চিহ্নিতরা যেন কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। সেই সময় সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন এসএসসি দাগিদের নামের তালিকা প্রকাশিত এবং তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। সম্প্রতি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের পরে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই অবস্থায় এদিন আদালতে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা। এরপর মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। যাদের জন্মসাল 1997-এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে, এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্যতা নেই, অথচ এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এই ধরনের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে, সেখানে ডিটেলস নেই
ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট, এখনো পর্যন্ত সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের কোনো প্রকার ডিটেলস দেয়নি। টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পূর্ণ তালিকা ক্যাটাগরি ওয়াইজ তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে প্রকাশ করেন এখনো পর্যন্ত। আমরা তো করেছি, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আমাদেরও এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনই, তারা কোর্টে তারা উত্তর দেবেন। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে এক দাগি চাকরি প্রার্থীর নাম এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কল ফর ভেরিফিকেশনের তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন। এসএসসির প্রকাশ করা দাগি প্রার্থীদের তালিকায় নীতিশের নাম ছিল বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। উনি টেন্টেড ক্যান্ডিডেট, উনি ওএমআর জালিয়াতি করে চাকরিটা পেয়েছেন। সমস্ত চাকরি বাতিল হয়ে যাওয়ার পর পর্ষদ যতগুলো আজ অব্দি টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছে ওনার নাম প্রতিটাতেই ছিল। ছেলের নাম যে এসএসসির দাগি তালিকায় ছিল তা অস্বীকার করেননি নীতিশ রঞ্জন বর্মনের বাবাও। হ্যান্ডিক্যাপ, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ হ্যান্ডিক্যাপদের ছাড় দেওয়া আছে, সেই অনুসারে পরীক্ষা বসলো। এখন প্রশ্ন হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও কি করে দাগি প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের তালিকায় ঢুকলো? এটা কি এসএসসির গাফিলতি, দায়সারা মনোভাব, নাকি ফের কোনো দুর্নীতি হয়েছে? এই প্রশ্নগুলোকে সামনে রেখে শুরু হয়েছে রাজনীতির চাপানোতর। ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব, এসসি এসটি হিন্দু ওবিসিদের বঞ্চিত করব এবং 10,000 8,000-এর বেতন দেব, 6 মাস অন্তর রিনিউয়াল করব, যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয়। থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে, যাতে আমার কোনো দায় না থাকে, চাকরি আমি দেব না। সেটা তো হাইকোর্টে মামলা চলছে, সেসব মামলার কথা সে মামলা চলছে, মামলা কোর্টে যে উত্তর দেবো, ওসব ফালতু কথা বলে লাভ নেই। ও আছে সব পেন্ডিং, কিছু লোককে করে খেতে হবে তো, তাই জন্য ওসব করে যাচ্ছে, বলে যাচ্ছে। এসএসসির প্রকাশিত কল ফর ভেরিফিকেশনের তালিকায় দাগি প্রার্থীর নাম থাকার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তার মধ্যেই আবার চাঞ্চল্যকর এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ? আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না, এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার। রবিবার এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে লেখা রয়েছে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জেলে থেকেও অপারেট করছেন। উদাহরণ 1, শুভেন্দু অধিকারীর অভিযোগ, এখানে যে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে তা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন জেলবন্দি। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে? আর বলছিলাম যে স্যার, তাহলে আমার 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ? আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না, এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার। তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন। আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে, একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে 15.5 লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছে। জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে, জেলখানা কার? মমতা ব্যানার্জি। বলবে ইডি। চাকরিগুলো আটকাচ্ছে, সেটা চোখের উপর সবাই দেখতে পাচ্ছেন। বলে বলে চাকরি আটকানোর খেলা চলছে। ইচ্ছাকৃতভাবে কিছু ছেলে মেয়েকে বিপথে চালিত করে, ভুল পরামর্শ দিয়ে, তাদের আবেগকে ভুল দিকে ব্যবহার করে চাকরিগুলো আটকাবার সব জটিলতা তৈরির চেষ্টা চলছে। রবিবার একাধিক অডিও ক্লিপ প্রকাশ করেন বিরোধী দলনেতা। আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই যে পীযূষ কান্তি বাবুকে অনেকবার ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে আপনি ঠিক আছে, আমি আমার কোনো অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে, উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে এতে। এখন এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, এটাই তো অবাক হয়ে গেলাম। হঠাৎ করে কবেকার কি সব মিশে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস, একই মানুষকে কত কথা, একটা সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, যখন সৎ বাঙালি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ঘাম ও রক্ত ছড়াচ্ছে, তখন এই দুর্নীতিগ্রস্ত টিএমসি প্রতারক
জীবনকৃষ্ণ সাহা জেল থেকে সরাসরি তার তোলাবাজি চক্র চালাচ্ছে। জেলে বসে সাহা ঘুষ পকেটস্থ করছে এবং জাল শিক্ষক নিয়োগ দ্রুত করছে। তাহলে এখানে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক, যেখানে দুষ্কৃতীরা আইনকে রসিকতা এবং জেলকে টিএমসি অফিসে পরিণত করেছে। অপরাধীদের খবর যেমন তৃণমূলের নেতারা রাখে, উনি জেলে বসে দুর্নীতি করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত সরকারের। আর মন্ত্রী থাকাকালীন দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবার প্রয়োজন। রাজ্যের সরকারের সে ব্যাপারে কোনো নজর নেই। বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা মুখ খুলেছে তৃণমূল। মাননীয় মুখ্যমন্ত্রী সলিউশন করতে চাইছেন, রাজ্য সরকার সলিউশন করতে চাইছে, দ্রুত চাকরি দিতে চাইছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে বসে চাকরি বিক্রির চক্র চালানো নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে এসএসসির পরীক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে, যা নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন কেউ কেউ। সোমবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন আংশিক সময়ের এক শিক্ষক। আদালতে তার দাবি, পার্ট টাইম শিক্ষকরা অভিজ্ঞতার জন্য কোনো নম্বর পাবেন না বলে আগেই জানিয়েছিল এসএসসি। কিন্তু অভিযোগ, তার অনেক সহকর্মী যারা আংশিক সময়ের শিক্ষক, অথচ তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে। এই মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টে এই 10 নম্বরের অভিজ্ঞতা নিয়ে অলরেডি কেস হয়েছিল এবং সেখানে বিরোধী পক্ষের উকিলরা এটা নিয়ে সওয়াল জবাব করেছিলেন এবং সুপ্রিম কোর্ট একদম স্পষ্টতই বলে দিয়েছে যে যেহেতু তাদের অভিজ্ঞতা রয়েছে তাই 10 নম্বর দিতে কোনো আপত্তি নেই এবং 10 নম্বর দিলে কোনো রকম ইনজাস্টিস হচ্ছে না। তো সেক্ষেত্রে সেই ভিত্তিতে 10 নম্বর দেওয়া হয়েছে। অপর এক মামলাকারীর আইনজীবী দাবি করেন, স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরা ও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেয়েছেন। তার প্রশ্ন, যে ব্যক্তির জন্ম 1997 সালে, তিনি কি করে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেলেন? তো কেলেঙ্কারি বেরোচ্ছে, এই নতুন পরীক্ষা নেবে এবং তার ফলাফল, এতে আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন, না হলে এই ঘটনা ঘটে না। তখনই একটা চাকরির দরজা খুলছে, সুন্দরভাবে কাজ এগোচ্ছে, তখনই একটা মহল কিছু ছাত্রছাত্রীর আবেগকে ব্যবহার করে এবং কিছু রাজনৈতিক দলের প্রভাবপুষ্ট লোককে দিয়ে মামলা মকদ্দমা করিয়ে জটিলতা তৈরি করতে চাইছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা হোক না, ভেরিফিকেশন হবে, হয়তো কিন্ডারগার্টেনে চাকরি করেছে সেটাও হয়তো লিখে দিয়েছে, এক্সপিরিয়েন্স জানি না তো। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের শূন্য পদ 12,445, 20,000 নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রতি 10টি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন 16 জন। বুধবার 2টি মামলারই শুনানি হবে। এসএসসির নতুন চাকরি প্রার্থীরা আন্দোলনে ফের রাস্তায়। নতুন করে পথে নামার কথা ভাবছেন চাকরিহারা যোগ্যরাও। ফলে এসএসসি ইস্যুতে ফের উত্তপ্ত হতে চলেছে কলকাতার রাস্তা। 11টার সময় আমরা করুণাময়ীতে জমায়েত করব এবং তারপর ওখান থেকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। শনিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকা প্রকাশ হতেই দেখা গেছে ইন্টারভিউয়ের নথি পরীক্ষার জন্য ডাক পাননি চাকরিহারা যোগ্য আন্দোলনকারীদের অনেকেই। এই পরিস্থিতিতে কার্যত বেকায়দায় পড়েছেন তারা। তাদের এখন ভরসা এসএসসির নবম দশমের পরীক্ষার রেজাল্ট। প্রশ্ন উঠছে, সেই পরীক্ষাতেও যদি ডাক না পান তাহলে কি হবে? ব্যক্তিগতভাবে 11-12-এ ডাক পাইনি, আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। শুধুমাত্র একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাক পাননি এমন চাকরিহারা যোগ্যদেরই বা কি হবে? ইনি শান্তনু মাইতি, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা। 6 বছর ধরে শিক্ষকতা করার শান্তনুর সাবজেক্ট এডুকেশন। তিনি একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের ডাক পাননি। আশঙ্কার কথা হলো এডুকেশন বিষয়টি কেবল একাদশ দ্বাদশ শ্রেণীতেই রয়েছে, নবম দশমে নেই। ফলে এক কথায় চাকরি পাওয়ার আশা কার্যত শেষ। এবার কি হবে? কি করে সংসার চলবে? যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি। এই চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। চাল থেকে কাঁকড় আলাদা না করায় আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 প্রার্থীর। দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হচ্ছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলেও ফের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। কিন্তু তারপরেও ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠেনি। এই অবস্থায় ফের আন্দোলনের রাস্তাতেই ফিরে যাওয়ার কথা বলছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আগামীকাল আমাদের বিকাশ ভবন অভিযান
11টার সময় আমরা করুণাময়ীতে জমায়েত করব এবং তারপর ওখান থেকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। আমাদের বঞ্চনাটা তো সব থেকে বেশি এই কারণে বলছি যে এই পরীক্ষায় আমাদের যে সিট আপনারা দেখছেন 32,000 প্রায় সিট, সেই 32,000-এর মধ্যে আমাদের আগের বারে রিক্রুটমেন্ট ছিল প্রায় 17,200, তার মধ্যে টেন্টেডদেরকে বাদ দিলে 15,400 এবং তার মধ্যেও আবার প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা অন্য সার্ভিসে চলে গেছেন, এখন বর্তমানে রয়েছে 13,000 সামথিং এবং তাদের মধ্যেও সকলে কল ফর ভেরিফিকেশনে ডাক পায়নি। আমরা বারবার বলেছি 16কে আলাদা করে দিন আর 25কে আলাদা করে দিন, সেই সময় কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি। আমরাই বলেছিলাম আমরা তো সিট বাড়ানোর দাবিটা করছি, কারণ সিট যখন বাড়াবে যে 1 নম্বরে যোগ্য আছে, 4 নম্বরে 1 নম্বরে যারা নতুন ফ্রেশার তারা আছে, 4 নম্বরে একজন বঞ্চিত হচ্ছে, শুধু 4 নম্বরের জন্য তো পারবে না, সিটটা তো সামগ্রিকভাবেই সবাই পাবে। তো আমরা তো সিট বাড়ানোর সিদ্ধান্তটাকেই ওয়েলকাম করতে চাইছি এবং আমরা দাবিও তো সেটাই করছি, আগামীকালের দাবিও আমাদের সেটাই থাকবে। আমরা চাইবো যেন কোনো যোগ্য চাকরিহারা না হয়, সেরকমভাবে ফ্রেশার্সরাও যেন আপডেটেড ভ্যাকেন্সিতে এবং বেশি মাত্রায় যেন নিয়োগ পায়, যাতে করে এই 10 বছর পরে একটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে কেউ যেন বঞ্চিত হয়ে যাচ্ছে এমনটা না ভাবে। একদিকে রাস্তায় আন্দোলনে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরা, আর ফের রাস্তায় নামার ঘোষণা করছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী কয়েকটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই নিয়োগ পর্ব শেষ হলে, অর্থাৎ এই যে 9, 10 এবং 11, 12, 9, 10-এর একটা রেজাল্ট বেরোয়নি, 11, 12-এর ইন্টারভিউর জন্য তালিকা প্রকাশিত হয়েছে, যদিও সেই তালিকা প্রকাশের পর এই বিতর্ক ছড়িয়েছে, রাজপথে পড়ুয়ারা পরীক্ষার্থীরা তারা রাস্তায় নেমে এসছেন। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে যদি কোনো এখনো পর্যন্ত যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, অর্থাৎ যারা যোগ্য হিসেবে দাবি করছেন, তারা যদি চাকরি না পান, সেক্ষেত্রে এই নতুন যে শূন্যপদ সেই শূন্যপদটাকে বাড়ানো হবে। কিন্তু নতুন যারা চাকরি প্রার্থী, যারা আজকে রাস্তায় নেমেছে, যারা বিকাশ ভবন অভিযান করছে, কিছুক্ষণ আগে যাদের ছবি দেখলাম, সেই চাকরি প্রার্থীদের যে দাবি, তাদের আসন বাড়ানোর কথা বা সিট বাড়ানোর কথা কিন্তু রাজ্য সরকার সেভাবে আমল দিচ্ছে না। রাজ্য সরকার এটা স্পষ্ট করছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি, ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে, এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। কেন মমতা ব্যানার্জি বলেছিলেন না তার প্ল্যান এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, জেড অবধি অনেক কিছু প্ল্যান আছে। তিনি বলুন না কিভাবে দেওয়া সম্ভব, আমরা দেখি কি ইতিবাচক ভূমিকা তিনি নিচ্ছেন। যাবতীয় জোচ্চোরদের দল, একটা জোচ্চুরির কথাবার্তা, মানুষকে ঠকানো, তাদের দুর্নীতির জন্য এত যারা চাকরি করত, যারা সৎভাবে চাকরি পেয়েছিল, কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরিটা চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না। রাজনীতির এই তরচার মধ্যে যোগ্য চাকরিহারারা বলছেন শুধু মুখে বললেই হবে না, কাজে করে দেখাতে হবে। 1 নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি, আমাদের যা কাট অফ নেমেছে আমার 1 নম্বর কম থেকে গেছে, তাই আমি কাট অফটা ক্লিয়ার করতে পারিনি। জানি না আজকে আমাদের 6 বছর 7 বছর চাকরি করার পর এই অসম প্রতিযোগিতা এইভাবে আমাদের দাঁড়াতে হবে, সেটা কখনোই ভাবতে পারিনি আমরা। তো আমরা নিজেদেরটুকু বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা জানি না কি কারণে কি হয়েছে, এত ব্যাখ্যাতে আমি যেতে পারছি না।